জেনারেল আজিজ এবং বেনজিরের কাহিনী থেকে শুরু করে সেই সংসদ সদস্য নিহত আনার তাদের সম্পর্কে সমস্ত কিছু শুনলেন। আভ্যন্তরীণ কোন্দলনের কারণেও এই সমস্ত ঘটনা ঘটছে, এসব কোথাও শোনা যায়। আরও শোনা যায় শাসক গোষ্ঠীর নিজস্ব দ্বন্দ্বের কারণে একের পর এক প্রশাসনিক ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে। বেনজিরের মতো লোকেরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই মানছে না। আমি জানি না আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পজিশন কি এ ব্যাপারে। আজকে যদি কোনো মৌলানা সাহেব অথবা আমাদের ধরেন কমরেড সাইফুল হকও যদি আজকে হিন্দুদের 4 কাঠা জমি দখল করতেন, তাহলে এতক্ষণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ওনার বিরুদ্ধে অনেক ফতোয়া জারি করতেন। যে লিফলেটটি আমার হাতে দেওয়া হলো নাগরিক ঐক্যের কল্যাণ রাষ্ট্র সম্পর্কিত ভাবনা, গভীর মনোনিবেশ সহকারে এর প্রত্যেকটি লাইন আমি খুঁটিয়ে পড়লাম এবং আজ বাংলাদেশে বিরাজমান যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, যে প্রশাসনিক ব্যবস্থা, তার সঙ্গে একটা বিরাট পার্থক্য এবং চ্যালেঞ্জ হিসাবে জিনিসটাকে আমি গ্রহণ করলাম। বাস্তবিকই নাগরিক ঐক্য তাদের এই কর্মসূচি নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এবং এদেশে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতা এবং কর্মীদেরকে সঙ্গে নিয়ে আজ এই উন্নয়নের পথে, এই প্রগতির পথে এবং সংস্কারের পথে এগিয়ে যাক। আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমার সর্বপ্রধান কাম্য। বন্ধুগণ, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বক্তব্য শুনেছেন। জেনারেল আজিজ এবং বেনজিরের কাহিনী থেকে শুরু করে সেই সংসদ সদস্য নিহত আনার তাদের সম্পর্কে সমস্ত কিছু শুনলেন এবং তারই পরিপ্রেক্ষিতে বর্তমান ক্ষমতাসীন সরকারের যে ভূমিকা, যে কুহেলিকাজনক তাদের যে পদক্ষেপ, সেগুলি আপনারা সব শুনেছেন এবং আমি বিশ্বাস করি প্রতিটি অক্ষরে অক্ষরে আপনারা তা উপলব্ধি করেছেন। আজকে একথা নিশ্চিত হয়ে গেছে তাদের মধ্যে বর্তমান যে কোন্দল এবং সমস্যা, তার কারণে এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। নানান ধরনের কথা শোনা যায় জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্য, বিপরীতমুখী করার জন্য এক একটি ঘটনার সৃষ্টি করা যায়। আভ্যন্তরীণ কোন্দলনের কারণেও এই সমস্ত ঘটনা ঘটছে, এসব কোথাও শোনা যায়। আরও শোনা যায় শাসক গোষ্ঠীর নিজস্ব দ্বন্দ্বের কারণে একের পর এক প্রশাসনিক ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে। বাংলাদেশ ব্যাংক, আপনারা জানেন কিনা, গত 1 সপ্তাহে 1/2 মেধাবী কর্মকর্তা তারা পদত্যাগ করেছে। আজকে জুন মাসের কয় তারিখ? 1 তারিখ। বাজেট সেশন সামনে, এই বাজেট কিভাবে পাস হবে এ কথা আপনারা কেউ হলফ করে বলতে পারবেন না। চরম এক অর্থনৈতিক সংকট এবং সমস্যায় জরাজীর্ণ আজকে আমাদের শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা। আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি কথা কেবল নয়, ফিসক্যাল পলিসি, অর্থনৈতিক ব্যবস্থা সমূলে ধ্বংস হয়ে গেছে, রিজার্ভ শূন্যের কোঠায় চলে গেছে। ভাইয়েরা আমার, আমি একটা ভবিষ্যৎবাণী করতে চাই। আগামী অর্থ বছর আসার আগে এই সরকারের পতন অবশ্যম্ভাবী, একমাত্র অর্থনৈতিক কারণে। কিন্তু তার আগে সেইটুকু সময় পর্যন্ত টিকে থাকার জন্য বিন্দুমাত্র রসদ আজ আমাদের ভাণ্ডারে নেই। এর মোকাবিলা করার জন্য আগামী বাজেট, আগামী অর্থ বছর
আমরা কিভাবে অতিক্রান্ত করব, সেজন্য জনগণকে এগিয়ে আসতে হবে। চোরাচালান এবং এই যে লুটপাটের রাজনীতি, তাকে বন্ধ করে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক প্রোগ্রামকে বাস্তবায়িত করতে হবে। এই কথাটুকু বলে আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা সবাই জানি যে আজকে রাজনীতির যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি এবং দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি সব কিছুই আমাদের সামনে একটা শঙ্কা জাগাচ্ছে। আমি সকালে এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম এবং সেখানে বলেছি যে আজকের পত্রিকার 4টা সংবাদ আমার চোখে পড়েছে। তার মধ্যে একটা হলো যে বেনজির সাহেব প্রায় 600 বিঘা জমি জোর করে নিয়েছেন সংখ্যালঘু ধর্মের, মানে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের। এবং সেখানে বেশ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকেরা এটা বলেছেন যে কিভাবে পুলিশের ক্ষমতা ব্যবহার করে তাদের জমিটাকে জোর করে নেওয়া হয়েছে। 2 নম্বর সংবাদ সেটা হলো, আপনারা দেখেছেন গতকাল মালয়েশিয়ায় যাওয়ার জন্য হাজার হাজার বাংলাদেশি এয়ারপোর্টে ভিড় করেছে এবং অনেকের টিকিটও নাই, তারপরে তারা এয়ারপোর্টে গিয়ে বসে আছে 3 দিন 4 দিন ধরে। আরেকটা সংবাদ দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশের, সেটা হচ্ছে মোদিজি ধ্যানে বসেছেন। নির্বাচনে জয়লাভ করার জন্য তিনি ধ্যানের আশ্রয় নিয়েছেন এবং 48 ঘন্টা ধ্যানে বসেছেন। আরেকটি ভয়াবহ সংবাদ হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে ট্রাম্পের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আসতে পারে। এই ঘটনা জানার পরে রিপাবলিকান পার্টির সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে গৃহযুদ্ধের হুমকি দিয়েছেন এবং তারা বিচারকদের বিরুদ্ধে ভয়ানক থ্রেটমূলক কার্যক্রম, কথাবার্তা তারা বলেছেন। অর্থাৎ দেশের এই দুঃসংবাদ, দেশের এই ক্রান্তিকাল, বিশ্বক্রান্তিকাল সব মিলিয়ে আমরা এখন এমন একটা রাজনৈতিক জায়গায় আছি, সেখানে আমাদেরকে ভাবতে হচ্ছে যে এ থেকে আমরা কিভাবে মুক্তি পাব। তো এই সমস্ত যখন আমরা আমাদের কোনো বন্ধুপ্রতিম দলগুলোর এ ধরনের সমাবেশে যাই, সকল দলের নেতারা আমরা একসাথে হই এবং আমরা সবসময় একটা ঐক্যের কথা বলি। আমার শ্রদ্ধেয় সাইফুল হক ভাই এখানে আছেন, ওনার একটা কথা আমার সবসময় প্রণিধানযোগ্য মনে হয় যে এই ধরনের ঐক্যের বা এই ধরনের ঐক্যবদ্ধ হওয়ার আসল লক্ষ্যটা কি। ব্রিটিশের বিরুদ্ধে আমাদের 200 বছরের আন্দোলন, নানা সংকটের মধ্য দিয়ে আমরা এক জায়গায় এসে মিলিত হয়েছিলাম যে ভারত পাকিস্তান আলাদা হয়ে গেলে মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো, এবং দ্বিজাদিতত্বের ভিত্তিতে আমরা 2টা রাষ্ট্র পেয়েছিলাম। কিন্তু এরপরে দেখলাম, অল্প কিছুদিন পরে আমরা বুঝলাম যে না, ব্রিটিশ যে পরিমাণ শোষক ছিল, আমাদের পাঞ্জাবি স্বগোত্রীয় স্বধর্মের লোকেরাও আমাদের উপরে কম শোষণ করছে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে দেশটা ভাগ করে ফেলি, যে আমরা বাংলাভাষীরা বাংলাদেশ আর ওই পাঞ্জাবিরা বা উর্দুভাষীরা তারা পাকিস্তান নিয়ে থাকুক। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে 71 সালে দেশ স্বাধীন হওয়ার 2 বছরও যেতে হয় নাই, আমরা দেখলাম যে শেখ মুজিবুর রহমান আর ইয়াহিয়া খানের মধ্যে খুব বেশি তফাৎ আমরা আর পাচ্ছি না। এবং এরশাদের বিরুদ্ধে আমরা যে আন্দোলনটা করেছিলাম 90-তে, সেখানে একটা আমাদের মধ্যে একতা হয়েছিল। আমরা একটা সম্মিলিত সনদ তৈরি করেছিলাম, যেই সনদের মূল কথা ছিল যে আমরা একটা রূপরেখা তৈরি করেছি যে যাতে আমরা আবার গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য, মানবিক মর্যাদা ফিরে পাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 4টি সরকার পেরুতেই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংবিধান থেকে সরিয়ে নিয়েছি এবং আজকে বেনজিরের মতো লোকেরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই মানছে না। আমি জানি না আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পজিশন কি এ ব্যাপারে। আজকে যদি কোনো মৌলানা সাহেব অথবা আমাদের ধরেন কমরেড সাইফুল হকও যদি আজকে হিন্দুদের 4 কাঠা জমি দখল করতেন, তাহলে এতক্ষণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ওনার বিরুদ্ধে অনেক ফতোয়া জারি করতেন। তো
এই পরিস্থিতিতে আমরা যেটা মনে করি যে আমরা যে যার রাজনৈতিক দলের যেখানে আমরা আছি আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে। আর আন্দোলনের নিয়ম হচ্ছে কেউ যদি এগিয়ে যায়, কেউ যদি একটা দাবিকে নিয়ে সামনে এগোতে পারে, সবাই পেছনে তাদের সাথে সামিল হবে। বিএনপি আজকে রাজপথে আন্দোলনে সর্বাগ্রে আছে বলেই আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবে হোক আমরা কিন্তু বিএনপির আন্দোলনের সাথেই আমাদের আন্দোলনকে একাত্ম করার জন্য আমরা চেষ্টা করেছি, কাজ করেছি। কিন্তু আমি মনে করি সঠিক নেতৃত্বের দরকার, সঠিক পরিকল্পনার দরকার, এবং সঠিক নেতৃত্ব পরিকল্পনা পেলে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারলে যে কারো নেতৃত্বে আমাদের দেশে আন্দোলন সম্ভব। মানুষ এখন মুখিয়ে আছে, তারা এই খারাপ অবস্থা থেকে পরিত্রাণ চায়। সবাইকে ধন্যবাদ। নাগরিক ঐক্যের নেতৃত্ব, নাগরিক ঐক্যের কর্মসূচির মধ্যে দিয়ে কল্যাণ রাষ্ট্রের যে স্বপ্ন সেটা যদি বাস্তবায়িত হয়, আমরা সবাই নাগরিক ঐক্যের সাথে জোট করে কাজ করতে আমাদের কোনো আপত্তি নাই। সবাইকে ধন্যবাদ।